শুরু করা যাক আজকের আলোচনা। ভারতবর্ষ একসময় সোনার পাখি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল, তাই না? কিন্তু ১৮০০ আর ১৯০০ শতাব্দীতে এই পাখির ডানা কিভাবে নির্মমভাবে ছেঁটে ফেলা হলো, সেটাই আজকের এই এক্সপ্লেনারের মূল বিষয়। আমরা দেখব কিভাবে ব্রিটিশ নীলকরদের চরম শোষণে বাংলার উর্বর মাটি পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। ধাপে ধাপে আমরা সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ফিরে যাব, যেখানে নীল চাষের আড়ালে শুরু হয়েছিল এক অমানবিক আর রক্তাক্ত অধ্যায়। নিজের জমিতে ধান নয়, জোর করে বিষাক্ত নীল চাষ করানো হচ্ছে, আর প্রতিবাদ করলে চোখের সামনে পুড়িয়ে দেওয়া হচ্ছে নিজের বসতবাড়ি। কথাগুলো শুনলেই শিউরে উঠতে হয়। এটি কেবল কোনো কাল্পনিক গল্প নয়, এটি ছিল তৎকালীন একজন সাধারণ কৃষকের রোজকার বাস্তবতা আর বুকের ভেতরে চাপা কান্না। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণ। প্রথম পর্বে আমরা জানব নীল চাষিদের সেই অবর্ণনীয় কান্না আর শোষণের ইতিহাস সম্পর্কে, যখন ইউরোপের নীলের চাহিদাই বাংলার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এখানে আমরা দেখব নীলকরদের সেই কুখ্যাত দাদন প্রথা কিভাবে কৃষকদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। দাদন শব্দটার আভিধানিক অর্থ হল অগ্রিম টাকা দেওয়া। শুনলে মনে হতে পারে বেশ তো, এতে খারাপ কি? কিন্তু বাস্তবে এটি ছিল একটা ভয়ঙ্কর আইনি ফাঁদ। মরিয়া কৃষকদের এই ফাঁদে ফেলে তাদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়া হতো। মানে একবার এই অলিখিত চুক্তিতে সই করা মানেই দাসত্বের শৃঙ্খলে বাধা পড়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই আর খোলা থাকত না। এই ফাঁদটা ঠিক কিভাবে কাজ করত সেটা একটু তলিয়ে দেখা যাক। প্রথমে ক্ষুধার তাড়নায় কৃষকরা সামান্য কিছু অগ্রিম টাকা নিত, তারপর অশিক্ষার সুযোগ নিয়ে তাদের দিয়ে জোর করে চুক্তিতে টিপসই নেওয়া হতো। ব্যাস, এরপর নিজের জমিতে ধান চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিরক্ষর কৃষকরা বুঝতেই পারতেন না যে তারা চিরস্থায়ী ঋণের এক ভয়ঙ্কর চক্রে পা দিয়েছেন, একদম আক্ষরিক অর্থেই মৃত্যুফাঁদ। এখন মনে প্রশ্ন জাগতে পারে, জেনে শুনে কেন তারা এই ফাঁদে পা দিচ্ছিলেন? আসলে তখন বাংলায় এমন তীব্র আকাল চলছিল যে অনাহারী মানুষ গাছের ছাল আর মাটি পর্যন্ত খেতে বাধ্য হচ্ছিল। বেঁচে থাকার এই মরিয়া লড়াইটাই তাদের প্রাথমিক দাদনের টাকা নিতে বাধ্য করেছিল। ভাবলে অবাক হতে হয়, এই ক্ষুধার্ত কৃষকদের ঘামেই তখন বিশ্ববাজারে সিংহভাগ নীল উৎপাদিত হচ্ছিল। ব্রিটিশদের পকেট ভরছিল বিপুল মুনাফায়, আর কৃষকদের জুটছিল কেবলই অনাহার। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কৃষকদের ওপর হওয়া পৈশাচিক নির্যাতন আর অমানবিক শোষণের দিকগুলো নিয়ে। নির্যাতনের মাত্রাটা ছিল এক কথায় পাশবিক। লাঠিয়াল বাহিনীর নিষ্ঠুর তাণ্ডব, কৃষকের একমাত্র সম্বল গবাদি পশু কেড়ে নেওয়া, চোখের সামনে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, অন্ধকার কুঠিতে আটকে রাখা, কি হয়নি তখন? এমনকি নারীদের ওপরও চরম সহিংসতা চালানো হতো। ঐতিহাসিক দলিলগুলো ঘাঁটলে স্পষ্ট দেখা যায়, ব্রিটিশদের চোখে ভারতীয়দের ন্যূনতম কোনো মানবিক মূল্য ছিল না। তাদের স্রেফ ইনভেন্টরি বা পণ্য হিসেবেই দেখা হতো। চাবুকের আঘাতে যখন কৃষকের পিঠের চামড়া ছিঁড়ে যেত, তখন সেই তাজা লাল রক্ত বিষাক্ত নীলের সাথে মিশে বাংলার মাটিকে এক বীভৎস রূপ দিত। শুনতে হয়তো কোনো মর্মান্তিক গল্পের মতো লাগছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই ছিল সে সময়ের দৈনন্দিন নির্মম বাস্তবতা। এই পর্বের বিষয়বস্তু হল সেই অসম কৃষক বিদ্রোহ এবং প্রতিরোধের আগুন। দাদন প্রথার অধীনে তিল তিল করে মরার চেয়ে কৃষকরা লড়াই করে মরাটাই শ্রেয় মনে করলেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয় আর কি। প্রতিরোধটা শুরু হলো একদম তৃণমূল পর্যায় থেকে। নদিয়া জেলায় বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে প্রথম বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। তারা সোজা জানিয়ে দিলেন, কোনোভাবেই আর ব্রিটিশদের দাদন নেওয়া হবে না। এই দুই নেতার অদম্য জেদ বাকি কৃষকদের মনেও অভাবনীয় সাহসের জন্ম দিল। দেখতে দেখতে পুরো বাংলায় ছড়িয়ে পড়ল এক বিশাল গণজাগরণ। লড়াইয়ের ময়দানের চিত্রটা একবার কল্পনা করা যাক। পুরোটাই অসম এক যুদ্ধ। একদিকে বাংলার সাধারণ কৃষকদের সম্বল বলতে কেবল লাঠি, বল্লম আর মাটির হাঁড়ি, আর অন্যদিকে ব্রিটিশদের হাতে আধুনিক বন্দুকধারী সুসংগঠিত বিশাল বাহিনী। এই চরম বৈসাদৃশ্যটাই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই সাধারণ কৃষকদের বুকে ঠিক কতটা অসীম সাহস জমা ছিল। একটা কথা আছে না, বধিরকে শোনাতে হলে একটি বিকট শব্দের প্রয়োজন। ঠিক সেটাই ঘটেছিল।
ব্রিটিশদের অধ্যত্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদের হোশ ফেরাতে এই ধরনের জোরালো প্রতিরোধের কোনো বিকল্পই ছিল না। এই মরিয়া বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। এটা ছিল তাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। আমাদের শেষ পর্বে থাকছে নীল কমিশন ও এই অন্ধকার অধ্যায়ের উপসংহার। এত রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত কি অর্জন করা গেল? সালটা 1860। এটি একটি যুগান্তকারী টার্নিং পয়েন্ট। সাধারণ কৃষকদের অপ্রতিরোধ্য সাহসের কাছে ব্রিটিশরা শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হল। গঠিত হল নীল কমিশন, আর এর মাধ্যমেই জোরপূর্বক নীল চাষের সেই অন্ধকার অধ্যায়ের আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে। তবে এটা মনে রাখা খুব জরুরি যে এই কাঠামোগত পরিবর্তন কিন্তু কারো দয়া বা অনুদান ছিল না। এই জয়ের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার কৃষকের প্রাণ, অপরিসীম যন্ত্রণা আর কখনো হার না মানার অদম্য এক মানসিকতা। বাংলার কৃষকদের রক্ত আর চোখের জলের বিনিময়ে কেনা হয়েছিল এই ঐতিহাসিক জয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নাম না জানাই এই কৃষকদের নীরব আত্মত্যাগ কিভাবে আমাদের আজকের আধুনিক স্বাধীনতাকে রূপ দিয়েছে? অতীত আর বর্তমানের এই সেতুবন্ধন আমাদের গভীরভাবে ভাবতে শেখায় যে স্বাধীনতার বুনিয়াদ গড়ে তুলতে আসলে ঠিক কতটা চড়া মূল্য চোকাতে হয়। আজকের এই এক্সপ্লেনারটি এখানেই শেষ করছি।